শুধু দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেট অফ ম্যাটার, ক্লাস 12-এর ভোকেশনালের কেমিস্ট্রির থার্ড সেমিস্টারের এই অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে সমযোজী কঠিন পদার্থ এবং আণবিক কঠিন পদার্থ এবং সেই সঙ্গে ধাতব কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব। আলোচনাটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, যাতে তোমাদের সামনে কেমিস্ট্রি বিষয়টা আরও ভালো বুঝে উঠতে পারো, সেই প্রচেষ্টা নিয়েই তোমাদের সামনে কিন্তু এই ভিডিও। আশা করি প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। তোমাদের সাবস্ক্রিপশান এবং লাইক আমাকে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে সাহায্য করে। তোমাদেরকে অবশ্যই বলবো, বিশেষ কিছু সমস্যা থাকার জন্য আমি তোমাদের সামনে ভিডিওগুলো বা যে আলোচনা পর্বগুলো নিয়ে এসেছি একটু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে। আমি তোমাদের সামনে সমস্ত থার্ড সেমিস্টারের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সবাইকেই বলবো যে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। আজকে আমাদের সমযোজী কঠিন পদার্থ বা কোভ্যালেন্ট সলিড এবং এই কঠিন পদার্থের যে ভাগগুলো রয়েছে সেই বাকি ভাগগুলো সম্পর্কে জানব। সমযোজী কঠিন পদার্থ বা কোভ্যালেন্ট সলিড কাকে বলা হয় না, সমযোজী কঠিন পদার্থ হচ্ছে সেই সব আণবিক পদার্থ যারা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত এবং যেগুলোর মধ্যে যেসব পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বর্তমান রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা বর্তমান যুক্ত সমযোজী বন্ধন দ্বারা যুক্ত যৌগগুলোকে সমযোজী কঠিন পদার্থ বলা হবে। সমযোজী কঠিন পদার্থের সাধারণ উদাহরণ যদি আমরা বলি, সাধারণত বেশিরভাগই সমযোজী কঠিন পদার্থ হচ্ছে তড়িতের কুপরিবাহী। কেবলমাত্র তড়িৎ কুপরিবাহী কেবলমাত্র আমরা গ্রাফাইট এমন একটা জিনিস যেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী। এবং এই সমযোজী কঠিন পদার্থের যৌগগুলো সাধারণ অবস্থায় যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, সাধারণ অবস্থায় এগুলো কেলাস কঠিন হয়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় এবং গ্রাফাইট ছাড়া সমস্ত সমযোজী কঠিন পদার্থ কিন্তু তড়িতের কুপরিবাহী বা তড়িৎ অপরিবাহী। এবারে আমরা সমযোজী কঠিন পদার্থের উদাহরণে তোমাদের দুটো উদাহরণ ব্যাখ্যা আকারে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে হীরক এবং গ্রাফাইট। হীরক এবং গ্রাফাইট দুটোই কিন্তু কার্বনের রূপভেদের মধ্যে পড়ে, অর্থাৎ এইসব যৌগগুলোর যদি আমরা বিচার বিশ্লেষণ করে এইসব পরমাণুগুলো আমরা ভালো করে ঘেঁটে দেখি, দেখা যাবে যে এদের সমস্ত পরমাণুগুলোর মধ্যে কার্বন পরমাণু অবস্থিত রয়েছে বা এদেরকে ভাঙলে কার্বন পরমাণু দেখতে পাবো। এবারে আমরা হীরকের ক্রিস্টাল বা ডায়মন্ডের ক্রিস্টাল সম্পর্কে জানব। হীরকের আমরা গঠন সম্পর্কে জানব। হীরকের কার্বনের বাইরের সেলে 4টে ইলেকট্রন থাকে। এই 4টে ইলেকট্রন হীরকের ক্ষেত্রে অপর 4টে কার্বনের সঙ্গে বা অপর একটি কার্বনের সঙ্গে এরকম করে 4টি প্রায় কার্বনের সঙ্গে এই ইলেকট্রনগুলো সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। সমযোজী বন্ধনে আবদ্ধ থাকার জন্য এই 4টে ইলেকট্রন কোনোভাবেই মুক্ত অবস্থায় থাকতে পারে না। এই জন্য হীরক কিন্তু সাধারণত মুক্ত অবস্থায় ইলেকট্রন পরিবহন করতে পারে না বা তড়িৎ পরিবহন করতে পারে না। এইবারে কার্বনের যেহেতু বাইরের কক্ষে 4টা ইলেকট্রন অপর 4টি কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রনের সঙ্গে বন্ধন তৈরি করে, সেই বন্ধনের দৈর্ঘ্য বা বন্ধন ডিস্টেন্স হচ্ছে 1.54 ডিগ্রি অ্যাংস্ট্রম এবং এই কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন কোণ উৎপন্ন হয় সেই বন্ধন কোণটি হচ্ছে 198 ডিগ্রি 28 মিনিট। এবং এইটাই হলো ডায়মন্ডের সাধারণত স্ট্রাকচার। আমরা যদি এই কার্বন পরমাণুটার কথা ভাবি, এখানে কিন্তু এই অপর কার্বনের কার্বন পরমাণু, অপর কার্বনের 1টা 2টো 3টে 4টে এরকম 4টা অপর কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই জন্য হীরক সাধারণ অবস্থায় ইলেকট্রন পরিবহন করতে পারে না। এবং এই যে 4টে অপর কার্বনের সঙ্গে ওভারল্যাপ বা অভিলেপন হয়, এর ফলে যে গঠন তৈরি হয় সেই গঠনটি হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরায়ন হয়। সংকরায়ন সম্পর্কিত যদি বিস্তারিত জানতে চাও তোমাদের ক্লাস 11-এ রয়েছে, যেখানে পরমাণুর গঠন স্ট্রাকচারে, সেখানের ব্যাপারে তোমরা দেখতে পারো, অথবা যদি কোনো বুঝে উঠতে সমস্যা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের হাইব্রিডাইজেশন নিয়ে একটা অধ্যায় বা একটা আলোচনা পর্ব তোমাদের সামনে তুলে ধরবো।
সুষম চতুস্থলাকার এই sp3 হাইব্রিডাইজড হলে যে জ্যামিতিক গঠন তৈরি হয় বা যে জ্যামিতিক আকৃতি তৈরি হয় সেটা হলো সুষম চতুস্থলাকার গঠন তৈরি করে এবং তাকে ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রাল। তাহলে আমরা হীরকের ক্লাসের কিন্তু মূল যে জিনিসগুলো সেগুলো জানলাম। হীরকে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। হীরকের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স সহ 1.54 ডিগ্রি অ্যাংস্ট্রম, কার্বন কার্বন বন্ড অ্যাঙ্গেল 198 ডিগ্রি 28 মিনিট এবং sp3 হাইব্রিডাইজেশন হয়। এর জ্যামিতিক গঠন সুষম চতুস্থলাকার বা টেট্রাহেড্রাল। এর পরবর্তী যে সমযোজী কঠিন পদার্থের কথা জানবো সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টাল অফ গ্রাফাইট অর্থাৎ গ্রাফাইটের ক্লাসের ছবি। এখানে কিন্তু দুটো তোমরা দেখতে পাচ্ছ, দুটো লেয়ার রয়েছে। একটাতে তোমাদের ষড়ভুজাকার একটা লেয়ার, উপরের লেয়ার, এটাকে বলতে পারি উপরের লেয়ার, এবং তার নিচে ষড়ভুজাকার দ্বিতীয় লেয়ার। এই দুটো লেয়ারের মধ্যে ডট ডট যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে এগুলোকে বলা হয় পাই বন্ডিং। এই পাই বন্ডিং এর দ্বারা এখানে দুটো লেয়ার পরস্পরকে যুক্ত রয়েছে। এরপরে চলে যাই গ্রাফাইট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা। গ্রাফাইটের ক্ষেত্রে দেখা যায় বাইরের কক্ষে যে কার্বনের 4টা ইলেকট্রন সেটা অপর 3টে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করে এবং একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকে বা বন্ধনের সঙ্গে যুক্ত হয় না। এই 4টে কার্বনের মধ্যে 3টে কার্বন অপর 3টে কার্বনের সঙ্গে, 4টে ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন অপর 3টি কার্বনের মধ্যে যে ওভারল্যাপিং হয় সেই ওভারল্যাপিংয়ের ফলে যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হয় সেটি হলো sp2 হাইব্রিডাইজেশন এবং এর ফলে তারা ষড়ভুজা আকৃতির বা সমতলীয় সুষম ষড়ভুজাকার গঠন তৈরি করে বা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে। এর ফলে পরপর হেক্সাগোনাল স্ট্রাকচারগুলো পরস্পর যুক্ত হয়ে একটি সমান্তরাল লেয়ার তৈরি করে। এই যে কার্বনের 4টের মধ্যে 3টে সমযোজী বন্ধনে যুক্ত এবং একটি তোমার এক্সট্রা বা নিঃসঙ্গ ইলেকট্রন রয়ে গেল, সেই নিঃসঙ্গ ইলেকট্রন বা পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন ব্যবহার করে কি করতে না পাই বন্ডিং এর ক্ষেত্রে সাহায্য করে। এই পাই বন্ডিং এর ক্ষেত্রে এই পাই ইলেকট্রন মুক্ত হিসাবে চারিদিকে ঘোরাফেরা করতে পারে এবং এই মুক্ত ইলেকট্রন গ্রাফাইটের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তাহলে চলে যাচ্ছি এদের এই ষড়ভুজাকার গঠনের মধ্যে কি কি বন্ধন দূরত্ব রয়েছে। কার্বন কার্বন ষড়ভুজাকারের মধ্যে যে বন্ধন দূরত্ব বা বন্ড ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 1.42 ডিগ্রি অ্যাংস্ট্রম এবং দুটি সমান্তরাল যে লেয়ার, এই লেয়ারের মধ্যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ড ডিস্টেন্স বা বন্ধন দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 3.40 অ্যাংস্ট্রম। এটা অনেকটাই বেশি এবং এটা হচ্ছে পাই বন্ধন বা পাই ইলেকট্রন দ্বারা যুক্ত। এই পাই ইলেকট্রন বাইরে থেকে কোনো তড়িৎ পরিবহন করলে সহজে এটা ছিন্ন হয়ে মুক্ত অবস্থায় স্থাপন করতে পারে বা মুক্ত অবস্থা ধারণ করতে পারে এবং এটি সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। এবং গ্রাফাইটের মধ্যে দুটি লেয়ারের মধ্যে যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস রয়েছে বা দুর্বল যে আকর্ষণ বল রয়েছে, গ্রাফাইটকে বাইরে থেকে বল প্রয়োগ করলেই এর কি হয়, দুটো লেয়ার পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং তার ফলে গ্রাফাইট কিন্তু যে পিচ্ছিল হয় সেই পিচ্ছিলের কিন্তু ব্যাখ্যা আমরা এখান থেকে দিতে পারবো। এরপরে আণবিক কঠিন পদার্থ। ভিডিওটি একটি লেন্দি হচ্ছে কিন্তু তোমাদের পক্ষে সবাইকে বলবো সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ না করে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট জানাতে ভুলবে না। আণবিক কঠিন পদার্থ সম্পর্কে জানবো। আণবিক কঠিন পদার্থ বা মলিকুলার সলিড। আণবিক কঠিন পদার্থ কি না, যেসব কঠিন পদার্থগুলো অণু গঠন করে যেসব ক্রিস্টালগুলো তৈরি করা হয়, অণুযুক্ত যৌগ, সাধারণত বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন ইত্যাদি আণবিক কঠিন পদার্থের উদাহরণ। এবং আণবিক কঠিন পদার্থে কেলাস অণু দ্বারা তৈরি এবং এদের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা এরা পরস্পর আবদ্ধ এবং এদের দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ হওয়ার জন্য এই আণবিক কঠিন পদার্থগুলো সাধারণত কম গলনাঙ্ক এবং নরম সাধারণ অবস্থায় হয়। আমরা এবারে যে আণবিক কঠিন পদার্থটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বরফ। বরফের কেলাস সম্পর্কে আলোচনা করব। বরফের কেলাসে আমরা জানি প্রত্যেকেই জলের সংকেত হচ্ছে H2O। H2O এই জলের মধ্যে দেখা যায় বরফ যখন তৈরি হয় তখন দেখা যায় একটা জলের অণুর চারিপাশে
অক্সিজেনকে ঘিরে দুটো হাইড্রোজেন বন্ধন অপর জলের হাইড্রোজেনের সঙ্গে, এবং অপর যে দুটো হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা যুক্ত রয়েছে এবং এই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে, তার সঙ্গে ওই অপর জলের হাইড্রোজেন পরমাণুর তোমার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বা হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়। এবং এই যে অক্সিজেনের সঙ্গে যুক্ত সমযোজী বন্ধনে যুক্ত হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের সঙ্গে অপর জলের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এর ফলে দেখা যায় যে একটা জলের অণুর চারিপাশে 4টে জলের অণু দ্বারা যুক্ত থাকে এবং এর ফলে একটি বিশেষ গঠন তৈরি হয়। সেই গঠনটা হলো চতুস্থলক বা টেট্রাহাইড্রাল। এই টেট্রাহাইড্রাল বা চতুস্থলক গঠন এবং একটি জলের অণুর চারিপাশে 4টি জলের অণু পরস্পর যুক্ত হয়ে থাকার জন্য একটি বিশাল বড় অংশ বা জায়গার প্রয়োজন হয় এবং এই একটিকে ঘিরে অপর যে 4টে চতুস্থলকের অণু পরপর যুক্ত রয়েছে, এর ফলে যখন বরফ তৈরি হয় বরফের ফলে মাঝে কিছু ফাঁকা জায়গা বা শূন্যস্থান থেকে যায়। এর ফলে কি হয় না, বরফ এই জন্য সাধারণ অবস্থায় জলের থেকে হালকা হয় বা জলের উপরে বরফ ভাসে, এটি হচ্ছে একটা কারণ। এরপরে একটি রয়েছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডের আর এক নাম হচ্ছে শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রিজারভেটিভের কাজে বা কৃত্রিম যে আমরা বৃষ্টি, সেই কৃত্রিম বৃষ্টি তৈরির ক্ষেত্রে শুষ্ক বরফকে কাজে লাগানো হয়। শুষ্ক বরফের তাপমাত্রা অনেক কিন্তু কম এবং শুষ্ক বরফের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এরপরে আমরা জানব ধাতব কঠিন পদার্থ। ধাতব কঠিন পদার্থ কি না, যেসব কঠিন পদার্থগুলো বা ধাতু কঠিন পদার্থের কেলাসের ধনাত্মক ধাতব আয়ন দ্বারা বেষ্টিত তাদেরকে বলা হয়, বা ধাতুগুলো যদি সেগুলো কঠিন হয় তখন তাকে বলা হবে ধাতব কঠিন পদার্থ। এই ধাতব কঠিন পদার্থের গঠন যদি জানতে চাই, আমরা যদি বলি যে ধাতু, সে ধাতুগুলো যদি ইলেকট্রন একটি করে ছেড়ে দেয় বা বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে সেটি ধাতব আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়, এবং ওই ধাতব ক্যাটায়নগুলো যে ইলেকট্রনগুলো ছাড়লো সেই ইলেকট্রনগুলো ওই ধাতব আয়নের চারিপাশে এবং ভেতরে বিনা দ্বিধায় বা বিনা বাধায় প্রবেশ করতে পারে এবং চারিদিকে যেতে পারে। এই ধাতব আয়নগুলো তীব্র ইলেকট্রোপজিটিভ হওয়ায় ইলেকট্রন ছেড়ে দেওয়ার এদের বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়ার প্রবণতা অনেক বেশি হয়, এই জন্য মুক্ত ইলেকট্রন এখানে প্রচুর পরিমাণে থাকে। এর ফলে ধাতব আয়নগুলো তড়িৎ পরিবহনে সক্ষম হয় বা তড়িৎের সুপরিবাহী হয়। এরপরে ধাতব আয়নগুলোর মধ্যে যে পজিটিভ ক্যাটায়ন থাকলো বা পজিটিভ চার্জযুক্ত M+কে বলতে পারি, পজিটিভ চার্জযুক্ত যে নিউক্লিয়াস থাকলো তাকে বলা হয় অ্যাটমিক কার্নেল। এই অ্যাটমিক কার্নেলের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এই অ্যাটমিক কার্নেল বা পজিটিভ চার্জযুক্ত আয়নের সঙ্গে ইলেকট্রনের তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে। এই তীব্র আকর্ষণ বল ক্রিয়া করার জন্যই ধাতব কঠিন পদার্থগুলো সাধারণ অবস্থায় প্রচুর শক্তিশালী হয়। এদের আকর্ষণ বল প্রচুর পরিমাণে বন্ধনীর ফলে শক্তিশালী হয় এবং এরা সাধারণ অবস্থায় কিন্তু উচ্চ গলনাঙ্ক, খুব শক্ত এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তাহলে ধাতব কঠিন পদার্থ সম্পর্কে কিন্তু প্রত্যেকে তোমরা বুঝতে পারলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, যাতে তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে সাহায্য করে। ধন্যবাদ, নমস্কার।